মহাবিশ্ব কি কোনো নিয়ম মেনে চলে? পদার্থবিদরা তো বলেন হ্যাঁ চলে, কিন্তু সেই নিয়মগুলো কিন্তু একটাই নয়। সময়ের সাথে সাথে আমরা বাস্তবতার একটা গভীর স্তর উন্মোচন করেছি, যা আমাদের সাধারণ চিন্তাভাবনার অনেক বাইরে। চলুন আজ আমরা সেই যাত্রাপথটা একটু ঘুরে দেখি, যেখানে নিয়মগুলো ক্রমশ আরও অদ্ভুত, আরও সুন্দর আর আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাহলে প্রশ্নটা হল, মহাবিশ্বের চূড়ান্ত নিয়মাবলীটা কি? এই প্রশ্নের উত্তর খোঁজার প্রথম ধাপটা আমাদের সবারই বেশ পরিচিত। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে, যেটা আমরা সবাই জানি। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে খুব চেনা একটা জায়গা থেকে, বলের জগৎ। মানে আমরা সবাই যেখান থেকে ফিজিক্স পড়া শুরু করি, আপেল পড়া থেকে শুরু করে গ্রহের গতিপথ, সবকিছুই এখানে খুব সহজ বুদ্ধ কিছু নিয়মে বাঁধা। এটাই স্যার আইজ্যাক নিউটনের জগৎ, যেটা আমাদের কমন সেন্সের সাথে একদম খাপে খাপ দোষে যায়। নিউটনের জগতের মূলমন্ত্র হল এই বিখ্যাত সূত্রটা F=ma। এখানে সবকিছু খুব সোজাসাপটা। একটা বল প্রয়োগ করুন, যা হলো কারণ, আর তার ফলে একটা গতি তৈরি হবে, যা হলো তার প্রভাব। এই সম্পর্কটাকে আমরা বলি লোকাল। মানে কি? মানে হলো একটা বস্তুর ঠিক পরের মুহূর্তে কি হবে তা জানার জন্য শুধু তার ওপর এই মুহূর্তে কি বল কাজ করছে সেটা জানাই যথেষ্ট। এর অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো দরকার নেই। দেখুন, F=ma অবিশ্বাস্য রকম কাজের একটা সূত্র, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর একটা সীমাবদ্ধতাও আছে। এটা অনেকটা গুগল ম্যাপে পুরো রুটটা না দেখে শুধু টার্ন লেফট নাও শোনার মতো। ঠিক পরের ধাপে কি হবে তা জানা যায়, কিন্তু সম্পূর্ণ যাত্রাপথটা চোখের সামনে থাকে না। এবার আমরা ফিজিক্সকে দেখার অ্যাঙ্গেলটাই পুরোপুরি বদলে ফেলব। এখন আমরা এমন এক জগতে ঢুকব যেখানে নিয়মটা বলের ধারণার থেকেও অনেক বেশি মৌলিক আর সুন্দর। এখানে একটা বিরাট পরিবর্তন ঘটছে। আমরা আর বল বা ধাক্কার কথা বলছি না, আমরা কথা বলছি আরও একটা ফান্ডামেন্টাল জিনিস নিয়ে, শক্তি বা এনার্জি। ল্যাগ্রাঞ্জিয়ান হলো একটা সিস্টেমের ভেতরের শক্তির এক বিশেষ হিসাব। শুনতে অদ্ভুত লাগতে পারে যে গতিশক্তি টি থেকে বিভব শক্তি ইউ বিয়োগ করা হচ্ছে, কিন্তু এই বিয়োগফলের মধ্যেই লুকিয়ে আছে বাস্তবতার এক গভীর রহস্যের দরজা। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। নিউটনের পদ্ধতিটা লোকাল, মানে তার প্রশ্ন হল এই মুহূর্তে ঠিক কি ঘটছে। অন্যদিকে ল্যাগ্রাঞ্জের পদ্ধতিটা গ্লোবাল, সে যেন পুরো যাত্রাপথটাকে একবারে দেখে আর প্রশ্ন করে শুরু থেকে শেষ পর্যন্ত সবথেকে সহজ বা এফিশিয়েন্ট রাস্তা কোনটা। এই আইডিয়াটা সত্যিই অসাধারণ। ভাবা যায় প্রকৃতি যেন আগে থেকেই সব হিসাব করে বসে আছে। এ থেকে বিতে যাওয়ার জন্য তো হাজারটা রাস্তা থাকতে পারে, তাই না? কিন্তু প্রকৃতি বেছে নেয় শুধু সেই একটাই রাস্তা, যেখানে শক্তির খরচ বা অ্যাকশন হয় সবথেকে কম। মনে হয় যেন প্রকৃতি যাত্রা শুরু করার আগেই সম্ভাব্য সব পথের একটা তুলনামূলক বিচার করে নেয়। তো ল্যাগ্রাঞ্জের মাধ্যমে আমরা পুরো যাত্রাপথটা দেখার একটা দৃষ্টিভঙ্গি পেলাম। কিন্তু এই ম্যাপটাকে কি আরও নিখুঁত করা যায়, আরও শক্তিশালী করা যায়? উত্তরটা হলো হ্যাঁ। আর এখানেই আসছে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন, যা একটা সিস্টেমের ভবিষ্যতের এক চূড়ান্ত মানচিত্র এঁকে দিতে পারে। ল্যাগ্রাঞ্জিয়ান ছিল শক্তির বিয়োগফল, তাই না? আর হ্যামিল্টনিয়ান হলো তাদের যোগফল, মানে একটা সিস্টেমের মোট শক্তি। আর এখানেই আসল মজাটা, অনেক আইসোলেটেড সিস্টেমে এই মোট শক্তিটা কিন্তু সময়ের সাথে বদলায় না, এটা কনজার্ভড থাকে। আর এই একটা ধারণাই হ্যামিল্টনিয়ানকে ভবিষ্যতের কথা বলার জন্য একটা অসম্ভব শক্তিশালী টুলে পরিণত করে। এখানে একটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। ল্যাগ্রাঞ্জিয়ান ব্যবহার করে পজিশন আর ভেলোসিটি, অন্যদিকে হ্যামিল্টনিয়ান ব্যবহার করে পজিশন আর মোমেন্টাম। এখন মনে হতে পারে এতে আর কি এমন এসে যায়, কিন্তু দেখবেন এই মোমেন্টামের ধারণাটাই আমাদের কোয়ান্টাম জগতের দরজা খুলে দেবে। ফেজ স্পেস বা দশাস্থান খুব মজার একটা আইডিয়া। ভাবুন তো, কোনো কিছুর পুরো অবস্থা জানতে হলে শুধু সে কোথায় আছে তা জানাই কি যথেষ্ট? না, সে কোন দিকে কত জোরে যাচ্ছে, মানে তার মোমেন্টাম কত, সেটাও জানতে হয়। ফেজ স্পেস হলো ঠিক এমনই একটা অ্যাবস্ট্র্যাক্ট ম্যাপ, যেখানে প্রত্যেকটা পয়েন্টের দুটো অ্যাড্রেস আছে, তার পজিশন আর তার মোমেন্টাম। এই ম্যাপে একটা সিস্টেমের পুরো স্টেটকে জাস্ট একটা ডট দিয়ে দেখানো যায়। হ্যামিল্টনের সমীকরণগুলোর আসল সৌন্দর্য হল এদের সিমেট্রির মধ্যে। দেখুন, একটা সমীকরণ বলছে মোমেন্টাম কিভাবে পজিশনকে বদলায়, আর ঠিক তার উল্টোটা আরেকটা সমীকরণ বলছে পজিশন কিভাবে মোমেন্টামকে বদলায়, যেন একে অপরের আয়না। আর এই দুটো সমীকরণ মিলেই একটা সিস্টেমের ভবিষ্যৎকে একেবারে নিখুঁতভাবে এঁকে ফেলতে পারে। অতীত জানলে ভবিষ্যৎ জানা সম্ভব। আচ্ছা চলুন এবার একটু থামা যাক। এতক্ষণ আমরা শক্তি, ভরবেগ এইসব বড় বড় শব্দ ব্যবহার করছি, কিন্তু এগুলো আসলে কি? এদের আসল প্রকৃতিটাই বা কি? এই যে আমরা বলছি এনার্জি বা মোমেন্টাম, এগুলো আসলে কি? এগুলো কি শুধুই কয়েকটা সংখ্যা যা আমরা সমীকরণে বসিয়ে দিই?
নাকি এর থেকেও বেশি কিছু? উত্তরটা হলো না, এরা শুধু সংখ্যা নয়, এদের একটা চরিত্র আছে। যেমন ধরুন শক্তি, এটা একটা স্কেলার, মানে এর শুধু মান আছে, যেমন গাড়িতে কতখানি তেল আছে। কিন্তু ভরবেগ হলো ভেক্টর, এর মান আর দিক দুটোই আছে, মানে গাড়িটা কোন দিকে কত জোরে যাচ্ছে। এই যে গাণিতিক গঠন, এটাই হলো ফিজিক্সের ভাষা, যা দিয়ে বাস্তবতাকে নিখুঁতভাবে বর্ণনা করা যায়। এতক্ষণ ধরে আমরা যে অ্যাবস্ট্র্যাক্ট জগতে ঘুরছিলাম তার আসল কারণটা এবার পরিষ্কার হবে। এই যে আমরা নিউটন থেকে ল্যাগ্রাঞ্জ তারপর হ্যামিল্টনের কাছে এলাম, এই পুরো যাত্রাটা আসলে একটা সেতু তৈরি করছিল, ক্লাসিক্যাল জগৎ থেকে কোয়ান্টাম জগতের অবিশ্বাস্য দুনিয়ায় যাওয়ার সেতু। পার্থক্যটা আকাশ-পাতাল। হ্যামিল্টনের ক্লাসিক্যাল জগতে একটা কণার অবস্থা ফেজ স্পেসে একটা কাঁটায় কাঁটায় মাপা বিন্দু, যার ভবিষ্যৎ 100 ভাগ নিশ্চিত। কিন্তু কোয়ান্টাম জগতে পা রাখলেই ওই বিন্দুটা আর বিন্দু থাকে না, ওটা হয়ে যায় সম্ভাবনার একটা মেঘ বা ওয়েভ ফাংশন। তার পজিশন আর মোমেন্টাম একসাথে নিখুঁতভাবে জানাই অসম্ভব। আর ভবিষ্যৎ, সেটাও হয়ে যায় সম্ভাবনার খেলা, নিশ্চিত কিছু নয়। হাইজেনবার্গের এই বিখ্যাত উক্তিটা কোয়ান্টাম মেকানিক্সের একেবারে মূল কথা বলে দেয়। এই যে অনিশ্চয়তা, এটা আমাদের মাপার ভুলের জন্য নয়, এটা বাস্তবতারই একটা গাঠনিক বৈশিষ্ট্য। মানে রিয়েলিটি এভাবেই তৈরি। আর এর শেকড়টা কিন্তু ওই হ্যামিল্টনের গণিতের মধ্যেই লুকিয়েছিল, যা কোয়ান্টাম জগতে এসে পুরোপুরি প্রকাশ পেয়েছে। শেষ পর্যন্ত আমরা পুরো ছবিটা দেখতে পাচ্ছি। হ্যামিল্টনিয়ান ফিজিক্সের ওই অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াগুলো, যেমন ফেজ স্পেস বা মোমেন্টামের গুরুত্ব, এগুলোই কোয়ান্টাম থিওরি লেখার জন্য দরকারি শব্দভাণ্ডার জুগিয়েছিল। বলা যায় হ্যামিল্টন না থাকলে কোয়ান্টাম মেকানিক্সের জন্মই হয়তো অন্যরকম হতো বা আরও অনেক দেরি হতো। আমাদের এই পুরো আলোচনাটা একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা দেখলাম বাস্তবতার যত গভীরে যাওয়া যায় তার নিয়মগুলো ততই অ্যাবস্ট্র্যাক্ট, ততই গাণিতিক হয়ে ওঠে। তাহলে কি মহাবিশ্বের ভাষাটাই গণিত, নাকি মহাবিশ্ব নিজেই একটা বিশাল গাণিতিক কাঠামো? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।